আর না ভাই, এবার ফিরতে পারবে না। হ্যাঁ, কেন? তোমার নেশা হয়ে গেছে মারাত্মক। কিছু হবে না, আর তোমার মাথা খারাপ হয়ে গেছে। নেশা হলে তোমার সঙ্গে এত কথা বলতে। আরে কোথায় যাচ্ছ আবার? কোথাও না, একটু হালকা হয়ে আসি। তুমি আবার এই ফাঁকে কিন্তু পুরোটা আবার শেষ করে দিও না, হ্যাঁ? হে ব্রো, হুম, আই এম সো সরি। মানে কিসের? নমস্কার, আমি নীল। আমি আকাশ। শুনছেন বই বন্ধু অডিও ক্রনিকলস। এর আগে আপনারা একটা গল্প শুনেছেন দিব্যেন্দু পালের লেখা শেষের পরে সেই গল্পতে একটা চরিত্র ছিল জয় বলে। এবার একটা প্রশ্ন হচ্ছে, সেই জয়টাকে সেটা জানতে হলে আজকে গল্পটাকে পুরো শেষ অবধি শুনতে হবে। জয় যাত্রা, দিব্যেন্দু পালের লেখা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন বই বন্ধু অডিও ক্রনিকলস। রাজধানী এক্সপ্রেস ছাড়ার বাঁশিতে একটু নড়ে বসল জয়। যাক, তাহলে শুরু হলো যাত্রা। এইবারেরটা অনেক দিন পর। শেষ গিয়েছিল নৈনিতাল, তার আগের বারটা মাউন্ট আবু। সবাই অবশ্য নিজস্ব কর্মসূত্রে একক ভ্রমণ। স্কুলের চাকরিটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। গরমের ছুটি চলছে, তাও রোজ স্কুলে আসতে হয়। 10 দিনের ছুটি চাইতে একের পর এক ঝামেলা। গতকাল সেই পালা চুকিয়ে দিয়েছে। মর্জি মতো কাজ করবে এবার থেকে। আর যেহেতু নামডাক হয়ে গেছে কিছুটা, তাই কাজ পেতে অসুবিধা হবে না। অবশ্য দিবাকরদা কাজ ছাড়তে বারণ করেছিল। তার কথায়, শুধু এই কাজ করলে মুশকিল হতে পারে। উত্তরে জয় বলেছিল, চিন্তা নেই, ও কিছু একটা আবার জুটিয়ে নেব। এক মুক্তির আশ্বাস সকাল থেকে। লম্বা ছুটি। ছোটবেলা থেকেই ঘুরতে খুব ভালোবাসে জয়, আর নেশা ফটোগ্রাফির। কিন্তু সেই ক্লাস 7-এ দার্জিলিংয়ের দুর্ঘটনার পর অনেক দিন কোথাও যেতে পারেনি। ঘুরতে গিয়ে বাবাকে হারানোর মতো ঘটনা যে কোনো পরিবারের ভিত নড়িয়ে দেয়। সামলাতে অনেক দিন সময় লেগেছিল। পছন্দ করেই সাইড লোয়ার সিটটা জয় নিয়েছে। হুমায়ুন আহমেদের লেখা বাঘবন্দি মিসির আলী গল্পটা সে খুলে বসল। এসি কামরায় করে ট্রেনের যাত্রা স্লিপার কোচের মতো প্রাণবন্ত নয়। বায়োস্কোপের মতো দূরের দৃশ্য, সঙ্গে হাওয়ার ঝাপটা, কালো কাঁচের মধ্যে অনেকটা সীমাবদ্ধ। ট্রেনের দুলুনিতে বড্ড ঘুম পায় জয়ের। অনেকের আবার উল্টোটা। দিবাকরদা বলে, যারা ছোটবেলায় দোলনায় খুব একটা দোল খায়নি, তাদের ট্রেনে ঘুম পাওয়ার বদলে অসুবিধা হয় বেশি। পরদিন সকালে দিল্লির ব্যস্ততায় ভরা স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে পড়ল জয়। সময় কাটাতে হবে রাত 9টা পর্যন্ত। কাশ্মীরি গেট বাসস্ট্যান্ড থেকে মানালি যাবার টিকিট তার। দিল্লি আগেও এসেছে সে। বিখ্যাত সব ঐতিহাসিক স্থাপত্য সব দেখা। দিবাকরদার পরিচিত ইদ্রিস নামক একটি ছেলের ফোন নাম্বার জয়ের কাছে রয়েছে। কি মনে হলো, ফোন করল ছেলেটিকে। ইদ্রিস জয়ের নাম শোনা মাত্রই দেখা করার জন্য অনুরোধ করতে লাগল। একটা অটো করে জয় পৌঁছালো নিজামুদ্দিন দরগা। ছোটখাটো বছর 25-এর টুকটুকে ফর্সা ছেলে ইদ্রিস। ওকে নিয়ে গেল দরগার পাশের সরু গলিতে। সেখানে শাড়িতে কাবাবের দোকান। লচ্ছা পরোটা আর নল্লি নিহারি দিয়ে দুজনে মধ্যাহ্নভোজ সারল। শেষে শিরমল দিয়ে মিষ্টিমুখ। এরপর ইদ্রিস বাইকে বসিয়ে নিয়ে গেল তার আরেক প্রিয় জায়গায়, পুরানা কিলা। ইন্দ্রপ্রস্থ থেকে দিল্লি হবার সাক্ষীস্থল। ছোট বড় অনেক মহল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো কিলা জুড়ে।
আর মসৃণ ঘাসে ভরা মস্ত এক বাগান। সেই বাগানে অনেকেই তখন শুয়ে বসেছিল। একটি গাছের নিচে দুজনেই শুয়ে পড়ল। ইদ্রিস একটি পাথরের ভবন দেখিয়ে বলল, আমি এখনো ভাবি যে এক মোগল সম্রাট কিভাবে লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা যায়। ওই দেখো, ঠিক ওইখান থেকেই পড়ে মারা গিয়েছিল হুমায়ুন। অনেকটা সময় কাটিয়ে দুজনে ফেরত গেল নিজামুদ্দিন। দরগার আঙিনায় একটি সুসজ্জিত দল কাওয়ালি গাইছিল। ভাগ্যিস এখানে জয় এসেছিল, না হলে শব্দ আর সুরের এমন মায়াবী মেলবন্ধন শোনা থেকে সে বঞ্চিত থেকে যেত। সকালে মানালি এসে পৌঁছালো জয়। সাদা বরফে মোড়া পর্বতশৃঙ্গের দৃশ্য রাতের ক্লান্তি ভুলিয়ে দিল। গরম মোমো দিয়ে প্রাতরাশ সেরে নিজের বাজেটের মধ্যে একটা হোটেল নিল মল রোডের পাশে। বিকেলে ঘুরে নিল বিখ্যাত হিড়িম্বা দেবী মন্দির আর বশিষ্ঠ আশ্রম। পাহাড়ের জলে থাকা ট্রাউট মাছের কথা জয় অনেক শুনেছে। গ্রিল ট্রাউট খেতে অভাবনীয় লাগলো। হাতে আছে আর 4 দিন, যার মধ্যে লাদাখ পৌঁছাতে হবে। একটা শেয়ার ট্যাক্সির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেটা রওনা দেবে পরশু। তাই কাসৌল আর মণিকরণ ঘুরে আসবে কাল। পরবর্তী দিন ঘন পাইন গাছের জঙ্গলের মাঝে আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে কাসৌল পৌঁছালো শেয়ার ট্যাক্সিতে। নদীর পাশে এক ক্যাফেতে বসে কফি আর বার্গার খেতে খেতে একটা চেনা গন্ধ হঠাৎ ধাক্কা দিল জয়কে। তাই তো, এখানে এসে মানালা ক্রিমের সন্ধান না করাটা বোকামি। অনেক খোঁজাখুঁজি করেও জয় কোনো হদিশ পেল না। হাল ছেড়ে ফেরার কথা ভাবছিল, এমন সময় একটি বিদেশি তাকে একটি ক্যাফেতে যেতে ইঙ্গিত করল। জানালো, ক্রিম তো পাওয়া যাবে না, তবে ভালো জিনিস আছে তার কাছে। বেশ চড়া দামে সেই জিনিস খানিকটা কিনে নিল জয়। ফিরতি পথে ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। সদ্য অর্জিত চরস সিগারেটে মিশিয়ে হোটেলের জানলার পাশে বসল জয়। গাঢ় আগুন ছড়িয়ে দিল একটি বুনো সুবাস। ঘোলাটে চোখে জয় তখন আচ্ছন্ন। আচমকা এক বিদ্যুতের ঝলকানিতে হুড়মুড় করে ভেঙে পড়ল যত্নে সরিয়ে রাখা সব স্মৃতিগুলো। এইরকমই এক সন্ধে ছিল দার্জিলিংয়ে। মা তখন নেতিয়েছিল হোটেলের ঘরে। ওষুধের খোঁজে বাবা বেরিয়েছিল মল রোডের দিকে। সঙ্গে ছিল জয়। হোটেলটা ছিল এক চড়াইয়ের কাছে। ফেরার পথে টাল সামলাতে না পেরে জয়ের চোখের সামনে তার বাবা তলিয়ে গিয়েছিল গভীর খাদে। ফ্রিল্যান্সিং কাজের সুবাদে ভূভারতে ভ্রমণ করেছে জয়, কিন্তু লে লাদাখ এই প্রথম। ভোরে বেরিয়ে পড়ল গাড়ি সমেত 5 জন। তার সঙ্গীরা হল একটি বছর 25-এর গুজরাটি মেয়ে ব্লগার, এক চণ্ডীগড়ের যুগল আর এক বিদেশি সাইকেল চালক বব। বব পুরো লাদাখ নিজের সাইকেলে ঘুরবে। তার সাইকেলটা গাড়ির ক্যারিয়ারে বাঁধা। শুরু হলো এক স্বপ্নময় পথ, যার প্রত্যেক মোড়ে আছে এক অকল্পনীয় সৌন্দর্য, আর আছে লুকানো সব বিপদ। রোটাং পাস কেলং অতিক্রম করে 3টে নাগাদ জিসপা পৌঁছাল। এইখানেই ভাগা নদীর পাড়ে একটি ক্যাম্পে তারা রাত কাটাবে। ক্যাম্পে থাকার অভিজ্ঞতাও এই প্রথম। অবশ্য সে নামেই একটা ক্যাম্প। ব্যবস্থা হোটেলের থেকে কোনো অংশে কম নয়। তাঁবুর ভিতরে রীতিমতো বাথরুম, ড্রেসিং টেবিল সবই আছে।
পাথুরে নদী এঁকে বেঁকে বয়ে চলেছে ক্যাম্পের পাশ দিয়ে। একটা বড় পাথরের উপর বসে বই পড়েই জয় বেশিরভাগ সময়টা কাটিয়ে দিল। এই রকমভাবেই যদি গোটা জীবনটা কাটানো যেত। পরের দিন আলুর পরোটা আর কফি খেয়ে আবার যাত্রা শুরু হলো। নীল আকাশ, বরফে ঢাকা পর্বতমালা, পেঁজা তুলোর মতো মেঘ, সব মিলিয়ে যেন ক্যালেন্ডার ছেড়ে বেরিয়ে আসা কোনো ল্যান্ডস্কেপ। আঁকা বাঁকা ভাঙা পথের উপর ইনোভা চলেছে। রাস্তা ক্রমশ কঠিন হতে থাকল। গাছের রং সবুজ থেকে হয়ে উঠছিল ধূসর। মাথায় একটা টিপ টিপ ভাব অনুভব করছিল জয়। যুগলের অক্লান্ত ফিসফিসানিও তখন বন্ধ। গুজরাটি মেয়েটি একসময় বমি করতে লাগল। AMS অর্থাৎ অ্যাকিউট মাউন্টেন সিকনেস। পাহাড়ে, বিশেষ করে লাদাখে ঘুরতে আসা পর্যটকদের এটা নিত্যসঙ্গী। মাথা ব্যথা, বমি, নিঃশ্বাসে অসুবিধা, সব মিলিয়ে একটা বেশ কষ্টকর অনুভূতি। বারালাচা পাস অতিক্রম করে যখন গাটা লুপের ক্রমাগত 21টা হেয়ারপিন কার্ভের একটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য ছিল, গাড়িতে তখন বেশিরভাগ যাত্রী নেতিয়ে পড়েছিল। বব আর জয় তুলনামূলকভাবে একটু সুস্থই আছে। 19 নম্বর মোড়ে গাটার বিখ্যাত ভুতুড়ে মন্দিরে জয় একবার নামল। বেশ কিছু বছর আগে এইখানে রাতে আটকে পড়ে একটি ছেলে মারা গিয়েছিল। তারপর থেকে নাকি অনেকেই ছেলেটিকে দেখেছে। সে জলের খোঁজে ঘোরে, আবার নিমেষেই অদৃশ্য হয়ে যায়। প্রচুর জলের বোতল সেখানে পড়ে আছে। সবাই সেই তৃষ্ণার্ত আত্মাকে জল খেতে দেয়। মনটা বিষণ্ণ হয়ে গেল জয়ের। প্রকৃতি এনে দিতে পারে প্রশান্তির অনুভূতি, আবার মুহূর্তেই সমস্ত পরিতৃপ্তি মুছে দিয়ে সেই প্রকৃতি সৃষ্টি করতে পারে ভয় আর অশান্তির পরিবেশ। তাই বোধহয় মানব সভ্যতা অনবরত প্রকৃতির মৌলিক রূপ ভেঙে ব্যক্তিকরণে ব্যস্ত। টাংলাংলা, রুমসে, কারু পার করার পর লাদাখ পৌঁছাতে রাত হয়ে গেল। একটা হোমস্টে খুঁজে জয় সেখানে ঢুকে পড়ল। ল্যাপটপ খুলে দিবাকরদার ইমেলটা দেখল। পরবর্তী সকালে কাজ সংক্রান্ত খোঁজ নিয়ে দিনের সিংহভাগটাই ক্যাফেতে মোমো, থুপ্পা, চিজ কেক আর কফি খেয়ে কাটিয়ে দিল। একটি বুলেট ভাড়া করল ঘোরার জন্য। হাতে আর মাত্র একটা দিন সময়। পরদিন তাই শান্তিস্তূপ, সে প্যালেস, লে প্যালেস ইত্যাদি ঘুরে নিল জয়। বুলেট দৌড়চ্ছে প্যাংগং লেকের উদ্দেশ্যে। মাঝে মাঝেই ভাঙা রাস্তায় এসে পড়ছে পাহাড়ি ঝর্ণার ধারা। প্যাংগং লেক পৌঁছতে দুপুর হয়ে গেল। হ্রদের শান্ত জলে অনুর্বর পাহাড়ের প্রতিচ্ছবি এক মন্ত্রমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে। যেন সৃষ্টিকর্তা নিজের তুলি দিয়ে নীল রঙের মায়াবী খেলায় মেতে উঠেছে। এখানেও প্রকৃতির উপর নিজের দক্ষতা দেখাতে দুই দেশ মিলে ঝিলটাকে ভাগ করে নিয়েছে। চীনেই বেশিরভাগটা পড়ে। একটি অস্থায়ী চা আর ম্যাগির ঠেলায় বেশ ভিড়। বেঞ্চে এক দম্পতি বাংলায় কথা বলছিল। 4-5টা ছেলে লেকের জলে গাড়ি চালিয়ে হই হুল্লোড় করছে। ভদ্রলোক নিজের রাগ দমন করতে না পেরে বলে উঠল, কি অপূর্ব এই জায়গাটা, কিন্তু কিরকম বিলীনলাপনা করে পরিবেশ খারাপ করছে, বিরক্তিকর। পাশে দাঁড়িয়ে জয় সহমত প্রকাশ করে বলল, হ্যাঁ, সে আর বলতে, বিহারিগুলো আবার ভদ্রতা জানে নাকি। মধু আর অর্পণের জয়ের সাথে আলাপ হলো। মধু তো শুনে অবাক যে জয় একা একাই ঘুরতে বেরিয়েছে। ভিনদেশে বাঙালি পেয়ে ভালোই হলো সবার। জমে উঠল কথাবার্তা। জয়ের বুলেটে একটু অসুবিধা হচ্ছিল। ঝুঁকি না নিয়ে বুলেট এক ক্যাম্পের লোকেদের কাছে জমা করে সে উঠে পড়ল অর্পণদের গাড়িতে।
ফেরার পথটা হাসি ঠাট্টায় নিমেষে কেটে গেল। পরের দিন অর্পণরা যাচ্ছে পাকিস্তান সীমানায় অবস্থিত তুর্তুক গ্রামে। জয়কেও সঙ্গে যেতে জোরাজুরি করতে লাগল। জয়ের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, কিন্তু সে কাবাব মে হাড্ডি হয়ে যাবে বলায় মধুর উত্তর এলো, দেখ, বিয়ের পর হানিমুনই যাওয়া হলো না, আর সেটা পিছোতে পিছোতে 3টে বছর কেটে গেল। এখন তো সব হানি ফুরুত। এই শুনুন, আপনি গেলে মজাই হবে মশাই, না করবেন না প্লিজ। জয়ের বুলেট বদলে দেওয়া হয়েছে লাদাখে। সে যাবে অর্পণদের গাড়ি অনুসরণ করে। জয় শুনেছে নুব্রা ভ্যালিতে বুলেট চালানো নাকি এক অকল্পনীয় অভিজ্ঞতা। সকাল সকাল যাত্রা আরম্ভ। খারদুংলা পাস পৌঁছানোর খানিকক্ষণ আগে থেকেই জয়কে পিছনে আর দেখতে পাচ্ছিল না অর্পণরা। পৃথিবীর অন্যতম উচ্চ গিরিপথ হবার কারণে অক্সিজেনের স্তর এখানে বেশ কম। পুরো জায়গাটা মেঘের মধ্যে বরফে ঢাকা। থেকে থেকেই দমকা হিম শীতল বাতাস বইছে। ধোঁয়া ওঠা চা খেতে খেতে অপেক্ষারত অর্পণদের আর্মির লোকেরা বেশিক্ষণ দাঁড়াতেই দিল না। বলাই বাহুল্য, এখানে ফোনের টাওয়ার একদম শূন্য। বাধ্য হয়ে হোন্ডার দিকে তারা রওনা হল। গন্তব্য বৌদ্ধ মঠ। পাহাড়ের উপর আকাশ ছোঁয়া এক বুদ্ধ মূর্তি। উপর থেকে নুব্রা ভ্যালির দৃশ্য দুজনকে সম্মোহিত করে দিল। তার উপর হুন্ডারে ঠান্ডা মরুভূমিতে 2 কুঁজওয়ালা উটের পিঠে চড়ে ঠান্ডা বালিতে ভ্রমণ। ক্ষীণ একটা আশা ছিল যদি জয় এসে পৌঁছায়, কিন্তু তার কোনো দেখাই নেই। এরপর তুর্তুক অবধি যাত্রা ছিল একেবারে অপার্থিব। দিগন্ত জুড়ে রুক্ষ পাহাড়, ধূসর বালি, কনকনে হাওয়া, বেগুনে গাছপালা, স্বচ্ছ নীল আকাশ, আর তারই মাঝে একটি পাথুরে রাস্তা। মনে হচ্ছে পৃথিবী যেন জনশূন্য, নেই কোনো সভ্যতা। সবকিছু ভুলে গিয়ে এই রুক্ষ সৌন্দর্য বিষণ্ণ করে তুলল অর্পণ আর মধুকে। নতুন করে আবার বাঁচার চেষ্টা করা যায় কি? তুর্তুকের ক্যাম্পে পৌঁছালো সেই বিকেলবেলা। তাঁবুর বাইরে চেয়ারে বসে চা খাচ্ছিল মধু। আচমকা জয়ের আগমন। উত্তেজনা আর আশঙ্কায় মধুর বুক কেঁপে উঠল। জয় জানায় তার বুলেট রাস্তায় খারাপ হয়ে পড়েছিল, তাই সে পিছিয়ে গিয়েছিল। সে কাছেই একটা হোমস্টে নিয়েছে। উল্লাসের এক সন্ধ্যা। রাত্রিভোজ পর্যন্ত খানিকটা মদ্যপান, আর তারপর চলল আড্ডা। সে কত কথা, কলকাতা নিয়ে, সিনেমা নিয়ে, বিরিয়ানি নিয়ে, জয়ের ছোটবেলার দুর্ভাগ্য নিয়ে, আর অর্পণের ব্যবসার মন্দা নিয়ে। রাত তখন 1টা। মধু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। অর্পণ এলো জয়কে এগিয়ে দিতে। জয় হাতে বানানো সিগারেটে শুক টান দিতে দিতে এগিয়ে যাচ্ছিল। সেই গন্ধ টের পেয়ে অর্পণ পিছু নিল। ক্যাম্পটা একটা খাদের কিনারে অবস্থিত। নিচে বয়ে চলেছে শায়ক নদী, উল্টো দিকে পাকিস্তান। খাদের কিনারে বসে টানের অদল বদল চলছিল। অর্পণ অবশ্য নেশায় অত পাকাপোক্ত নয়। তার চোখ বুজে আসছিল। জয় ওকে জাগিয়ে রেখেছিল। 3টে সিগারেট শেষ করে দুজনে উঠে দাঁড়ালো। এমন সময় আচমকা পা পিছলে গিয়ে উল্টে খাদে পড়ে গেল অর্পণ, ঠিক জয়ের বাবার মতো। বুলেটের দিকে এগিয়ে গেল জয়। এই যাত্রার উদ্দেশ্য সম্পূর্ণ। ঘোরা শেষ, এবার ফেরার পালা।
কারণে অকারণে মার খাওয়া একটা দৈনন্দিন ব্যাপার ছিল। ভয়ে সিঁটিয়ে থাকত মা। অবশ্য জয়ের উপর কখনো তার বাবা হাত তোলেনি। তাকে খুব ভালোবাসত যে, কিন্তু কেন যে মাকে দেখতে পারত না সেটা জয় জানে না। মায়ের চামড়ায় কালশিটে দাগটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বাবার এক বন্ধু ছিল মানিক কাকু। একসাথে তারা ব্যবসা করত। একদিন এসে বাবাকে অনেক কিছু বোঝালো। তারপর অনেক দিন বাড়িতে কোনো ঝামেলা হলো না। মানিক কাকুর কথাতেই ওরা ঘুরতে গেল দার্জিলিং। সমস্ত ব্যবস্থা মানিক কাকুই করে দিয়েছিল। কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার পর মা শুধু এইটুকুই বলেছিল যে হোটেলের কম্বলটা নোংরা। ব্যাস, বাবার সেই আগের রূপটা আবার বেরিয়ে পড়ল। মায়ের জন্য আর্নিকা নিয়ে ফেরার পথে একটা রোষ চেপে ধরে জয়কে। কিছুক্ষণের জন্য মাথাটা একদম শূন্য হয়ে গেল। একটা ধাক্কা দিল সজোরে। কিছু বুঝে ওঠার আগেই অতল গভীরে পড়ে গিয়েছিল বাবা। হোটেলে ফিরে মাকে সব বলেছিল জয়। কিন্তু কলকাতায় ফিরে আসার পর মা যেন কেমন হয়ে গেল। 10 দিনের মাথায় পাখায় শাড়ি বেঁধে আত্মহত্যা করেছিল। তারপর মানিক কাকু দায়িত্ব নিল জয়ের। নিজের ছেলের মতো মানুষ করেছে জয়কে। তখন সে কলেজে পড়ছে। হঠাৎ একদিন সেই দার্জিলিংয়ের রাতের ঘটনা মনে পড়ে গেল। সাথে মনে পড়ে গেল সেই ক্ষণিকের একটা উত্তেজনা, একটা অ্যাড্রেনালিন রাশ। জাগার দিল এক অমানবিক সুপ্ত ইচ্ছে। বন্ধুদের সঙ্গে গ্যাংটকে গিয়ে সুমনকে ধাক্কা দিয়েও সেই একই সাময়িক উত্তেজনা আর প্রশান্তির আশ্বাস পেয়েছিল। ডার্ক ওয়েবের মাধ্যমে দিবাকরদার সঙ্গে যোগাযোগ। নেশা তখন ক্রমশ পেশায় পরিবর্তিত হয়েছে। টাকার বিনিময়ে খুনের কাজ। কলকাতায় কোনো কাজ করে না জয়। দিবাকরদা ইমেলে জানিয়ে দেয় তার নিশানা, নাম, হোটেল ইত্যাদি। যেমন পাঠিয়েছিল অর্পণের বৃত্তান্ত, তার ঘোরার পরিকল্পনা। অর্পণদের সঙ্গে কেউ যাতে দেখে না ফেলে তাই ইচ্ছা করেই জয় পিছিয়ে পড়েছিল। বছর 5 পরের একদিন জয় গ্লোবের গলিতে সিগারেটে সুখটান দিতে দিতে লিমকা খাচ্ছিল। অপেক্ষা করছে ইদ্রিসের। ও এখন কলকাতায় এসেছে। এমন সময় পিছন থেকে একটা টোকা। দাঁড়িয়ে রয়েছে মধু। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল জয়। অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি, তবে কি বলুন তো, দাড়ি গোপ ছাড়া চেনা ভার। কিন্তু সেই চোখ আর বারবার কানের লতিতে হাত দেবার মুদ্রা দোষ দেখে নিশ্চিত হলাম আপনার নাম নিশ্চয়ই প্রিয়াংশু নয়। ভ্যানিশ হয়ে গেলেন তো পুরো। আমি যদি খুব ভুল না বুঝে থাকি, আপনি হয়তো অর্পণকে, আপনি ছাড়া আর কে? প্যাংগং থেকেই আমার সন্দেহ হয়েছিল জানেন। যাই হোক, ডার্কনেট ঘেঁটে সত্যি সত্যি যে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাব সেটা আশা করিনি। বিয়ের পর এত ভালো সিটিএসের চাকরিটা ছাড়িয়ে বাড়িতে বসিয়ে দিল। বাঁজা লোক ছিল, কিছুই করতে টরতে পারতো না। আবার এদিকে শাশুড়ির সামনে নাটক ছিল 16 আনা। বাচ্চা নাকি আমার দোষে হচ্ছে না। তার উপরে পুরুষত্ব ঝাড়তে রোজ চড় থাপ্পড় মারত। আপনি আমাকে ছুটি দিলেন ভাই। ভয় নেই, পুলিশকে আপনার কথা আমি কিচ্ছু বলিনি।
জানি না আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব। কথাটা শেষ হবার আগেই জয় মিশে গেল ভিড়ের মধ্যে।